প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই তোমরা সরকারি নির্দেশ মতো এবং বিধি মোতাবেক তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি শাহিদ আক্তার রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রথম অধ্যায়ে অর্থায়ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমরা এই অর্থায়ন থেকে আজকে যা জানতে পারবা সেটা হচ্ছে অর্থায়ন কী, আয় সিদ্ধান্ত বলতে কী বোঝায়, বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায় এবং অর্থায়নের শ্রেণীবিভাগ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা আগে জেনে নিই যে অর্থায়নটা কী। প্রিয় শিক্ষার্থী, অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। যথাযথভাবে অর্থ সংগ্রহ করে এর সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য সম্পাদিত সকল কার্যগুলির সমষ্টিকে অর্থায়ন বলে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো যে বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্তটা কি বলতে কি বোঝায়? বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কি বোঝায়? বিনিয়োগ সিদ্ধান্ত, বিনিয়োগের মূল লক্ষ্যই হলো মুনাফা অর্জন।
শিক্ষার্থী, বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগের মূল লক্ষ্য হল মুনাফা অর্জন করা। কোন খাতে বিনিয়োগ করলে কম ঝুঁকিতে অধিক লাভ করা যাবে সে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন ও নিগমনের পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আমরা জানব যে আয় সিদ্ধান্ত কী। আয় সিদ্ধান্ত বলতে আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন এবং এর সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে পরিকল্পনা বা প্রণয়ন করা হয়ে থাকে। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস হতে এবং দীর্ঘমেয়াদী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস হতে অর্থায়ন সংগ্রহ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব শ্রেণীবিভাগ সম্পর্কে।
সেটা প্রথমে হচ্ছে পারিবারিক অর্থায়ন, পরে 2 নম্বর হচ্ছে সরকারি অর্থায়ন, তারপর আন্তর্জাতিক অর্থায়ন, 4 নম্বর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, তারপর হচ্ছে 5 ব্যবসায়িক অর্থায়ন, 6 হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথমে যেটা পারিবারিক অর্থায়ন, পারিবারিক অর্থায়নে পরিবারের আয়ের উৎস ও পরিমাপ নির্ধারণ করা হয়। পরিবারের আয় বিবেচনা করে ব্যয় নির্ধারণ করলে এতে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা হয়। তাই এই পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে আয় থেকে ব্যয় যদি কম হয় তাহলে যে বাকিটুকু থাকে তা ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় করে রাখে। দ্বিতীয়ত হচ্ছে সরকারি অর্থায়ন। প্রতিটি সরকারের একটা অর্থ ব্যবস্থাপনা রয়েছে। সরকারের প্রেক্ষাপটে এর বার্ষিক ব্যয় কোন কোন খাত থেকে কি করা যাবে এবং সরকারি পরিমাণ নির্ধারণ করে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। 3 নম্বর হচ্ছে কি অব্যবসায়ী আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি এবং কি রফতানি খাতগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের দেশে রপ্তানি থেকে আমদানির পরিমাণ বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে প্রতি বছরই আমাদের বাণিজ্যের একটা বিশাল ঘাটতি দেখা দিচ্ছে। পরে হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা দেখা যাচ্ছে সমাজের কি সেবামূলক কাজগুলো করে থাকে, তারা মুনাফা অর্জনের জন্য কি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে না। সেরকম প্রতিষ্ঠান যেমন এতিমখানা। এরপর রয়েছে ব্যবসায়িক অর্থায়ন। ব্যবসায়িক অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন। কারবার প্রতিষ্ঠানকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক মালিকানা কারবার, 2 হচ্ছে অংশীদারি কারবার এবং 3 হচ্ছে যৌথমন্ত্রী কারবার। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দেশের সরকারের নির্দেশ মোতাবেক বা বিধিসম্মত উপায়ে সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবমূর্তি বজায় রেখে সেই দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে কি আবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে তোমরা এই যে অর্থায়নের বিষয়টি কি বুঝতে পেরেছ। ভবিষ্যতে আরও এই বিষয়ে তোমরা বুঝতে পারবা। এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।